হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের অনবদ্য উপন্যাসগুলির মধ্যে অন্যতম নয়ন রহস্য এর প্রথম পর্ব। সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প নয়ন রহস্য এর প্রথম পর্ব। ফেলুদাকে বেশ কিছুদিন থেকেই মন মরা দেখছি। আমি বলছি মন মরা। সেই জায়গায় লালমোহন বাবু অত্যন্ত 12 রকম বিশেষণ ব্যবহার করেছেন, এক এক দিনে এক এক রকম। তার মধ্যে হতোদ্যম, বিষণ্ণ, বিমর্ষ, নিস্তেজ, নিষ্প্রভ ইত্যাদি তো আছে, এমনকি মেদা মারা পর্যন্ত আছে। এর কোনোটাই অবশ্য উনি ফেলুদাকে বলেনি, বলেছেন আমাকে। আজ আর থাকতে না পেরে সোজাসুজি ফেলুদাকেই প্রশ্ন করে বসলেন, মশাই, আপনাকে কদিন থেকে এত ম্রিয়মান দেখছি কেন? ফেলুদা সোফায় হেলান দিয়ে সামনে কফি টেবিলের উপর পা ছড়িয়ে বসেছিল, মেঝের দিকে তাকিয়ে। লালমোহন বাবুর প্রশ্নের পরেও সেই একই ভাবে বসে রইল। এটা কিন্তু মশাই আনফেয়ার, অভিমানের সুরে বললেন জটায়ু। আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জমিয়ে আড্ডা দেওয়া। আপনি দিনের পর দিন এমন বেজার ভাব করলে তো আশা বন্ধ করে দিতে হয়। একটু আলোকপাত করুন, যাতে কি হয়েছে আজ করতে পারি। এমন তো হতে পারে যে আপনার এই কন্ডিশনের রেমেডি হয়তো আমি সাপ্লাই করতে পারি। আগে তো আমি ঘরে ঢুকলেই আপনার ভ্রু নেচে উঠত, আজকাল দেখছি আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেন। সরি। মেঝের দিকে চেয়ে ফিরদু স্বরে বলল ফেলুদা। নো নিড টু অ্যাপোলাইজ ফেলু বাবু, আপনি কেন গুমড়াচ্ছেন সেইটা বলুন, তারপর বাকি কথা হবে। কাইন্ডলি বলুন। এত আনন্দের স্মৃতি ভরা ঘর এমন গুমট মেরে যাবে, এটা বরদাস্ত করা যায় না। বলবেন কি হয়েছে? চিঠি, বলল ফেলুদা। চিঠি? চিঠি? কার চিঠি? এমন কি থাকতে পারে চিঠিতে যা আপনার মনে অন্ধকার আনবে? কার চিঠি মশাই? পাঠক। কিসের পাঠক? শ্রীমান তোপসের লিপিবদ্ধ করা প্রদোষ মিত্রের কীর্তিকলাপ। পাঠক কি তাতে অবজেকশন নিয়েছে? পাঠক সিঙ্গুলার নয় লালমোহন বাবু, পাঠক প্লুরাল। গুনে দেখেছি, 56খানা চিঠিতে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আমি কিন্তু এসব চিঠিপত্রের কথা কিছুই জানি না। ফেলুদা রোজই 4-5টা করে চিঠি পায়, সেটা জানি, কিন্তু সেগুলো কি চিঠি সেটা নিয়ে কোনোদিন জিজ্ঞেস করিনি। এই কথা মানে? জিজ্ঞেস করলেন জটায়ু। কি কথা? ফেলু মিত্তিরের মামলা আর তেমন জমটি হচ্ছে না। জটায়ু আর তেমন হাসতে পারছেন না। তোপসের বিবরণ বিবর্ণ হয়ে আসছে। লালমোহন বাবু হঠাৎ খেপে উঠলেন। হাসতে পারছে না? জটায়ু হাসতে পারছে না? আমি কি সং? না না, ফেলুদা বলে উঠল। আপনি সং হতে যাবেন কেন? সং, ভার, ক্লাউন, জোকার এইসব অত্যন্ত অপমান করা কথা। আপনি হলেন বিদূষক। এইভাবে নিজেকে কল্পনা করে নিলে দেখবেন আর কোনো ঝঞ্ঝাটই নেই। কথাটায় লালমোহন বাবুর রাগ তো গেলই না, বরং তিনি বেশ বিরক্তির সঙ্গে ফেলুদার দিকে পিঠ করে দাঁড়িয়ে বললেন, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা, এইসব চিঠি আপনি জমিয়ে রেখেছেন? পা মাত্র দলা পাকিয়ে ওয়েস্ট পেপারে বক্সে নিক্ষেপ করেননি কেন? না, করিনি, গম্ভীর স্বরে বলল ফেলুদা। কারণ এইসব পাঠকই এতকাল আমাকে সাপোর্ট করেছে। এখন যদি তারা বলে যে থ্রি মাস্কেটিয়ার্স এর অকাল বার্ধক্য দেখা দিয়েছে, তাহলে কথাটা আমি উড়িয়ে দিতে পারি না। অকাল বার্ধক্য? হাঁটুতে চাপড় মেরে চোখ কপালে তুলে বললেন জটায়ু। তোপসের কথা ছেড়েই দিলাম, আপনি তো সুপারফিট চিরতরুণ। তোপসেও আপনার মতনই রেগুলার যোগ ব্যায়াম করে, শরীরের মেয়েদের লেশ মাত্র নেই। আর আমি যে এখনো ওই সেদিনও আমার পড়ছি 70 ইয়ার্স মাই জুনিয়র সোমেশ্বর হাজরাকে পাঞ্জায় কাট করে দিল। সেটা কি বার্ধক্যের লক্ষণ? বয়স তো মানুষের বাড়বেই, কিন্তু সেই সঙ্গে যে আক্কেলও বাড়ে, অভিজ্ঞতাও বাড়ে, তার কি কোনো দাম নেই? এটা বোঝাই যাচ্ছে যে সেসবের কোনো পরিচয় পাঠকরা পাচ্ছে না। এও তো এক রহস্য, এর কিনারা করতে পারলেন? ফেলুদা টেবিল থেকে পা দুটো নামিয়ে সোজা হয়ে বসলো। শুনুন লালমোহন বাবু, জনপ্রিয়তার লেজুর হিসেবে বেশ কিছু ঝাঁকি এসে পড়ে,
সেটা আপনারও অজানা নয়। প্রকাশকের চাপ আপনাকে ভোগ করতে হয় না। ওরে বাস, সে তো ট্রিমেন্ডিয়াস ব্যাপার, জানি। কিন্তু ফেলুদার জনপ্রিয়তা আর প্রখর রুদ্রের জনপ্রিয়তা এক জিনিস নয়। আপনার উপর চাপ এলে আপনি কল্পনা আশ্রয় নিয়ে সাপ ব্যাংক বিচ্ছু যা হয় একটা দাঁড় করিয়ে প্রকাশকের চাহিদা মেটাতে পারেন। কিন্তু তোপসের ওপর যখন চাপ আসে, তখন কল্পনার আশ্রয় নিলে চলে না। বাস্তবে আমার মামলায় যা ঘটেছে সেটাকেই একটু পালিশ করে উপন্যাসের আকারে প্রকাশকের হাতে তুলে দিতে হয়। আর মাসখানেকের মধ্যেই ফেলুদার একটা টাটকা নতুন অ্যাডভেঞ্চার বই বাজার দখল করে বসে। তার একটা ফল হয় এই 56 খানা চিঠি। কারণ আর কিছুই নয়, প্রতি বছরই যে আমার হাতে এমন একটি মামলা আসবে যা থেকে জমটি উপন্যাস হয়, গ্যারান্টি কি আছে? এটা ভুললে চলবে না যে আমার পাঠক প্রধানত কিশোর কিশোরী। আমার এমন অনেক মামলার উদাহরণ দিতে পারি যেগুলি চিত্তাকর্ষক হলেও তাতে এমন সব উপাদান থাকে যা কখনোই কিশোরদের পাতে দেওয়া চলে না। যেমন লাখাইপুরের সেই জোড়াখুরের মামলা। তা তো বটে, সেইটাতে তো তোপসেকে আমার ধারে পাশে আসতে দিইনি, যদিও সে এখন আর ফোকাটি নয় এবং বয়সের তুলনায় অনেক বেশি জানে বোঝে। তার মানে আপনি বলতে চান যে তোপসের বাছাইয়ে গলদ আছে? সেইটা হতো না যদি না ও প্রকাশকের তাগিদের চোটে বিভ্রান্ত হয়ে পড়ত। ওকে দোষ দিই কি করে বলুন? আমার মামলা থেকে ও যা খাড়া করে তাকে কিশোর উপন্যাসই বলা যায়। এইসব উপন্যাস যদি শুধু কিশোররাই পড়তো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। আসলে যেটা ঘটে সেটা হলো, কিশোরদের সঙ্গে তাদের মা, বাবা, মাসি, পিসি, খুড়ো, জ্যাঠা সকলেই এসব উপন্যাস পড়ে। একসঙ্গে এত স্তরের চাহিদা মেটানো কি চারটিখানি কথা? আপনি তোপসেকে একটু গাইড করুন না। সেটা করব, আগে করতাম, ইদানিং করি না, আবার করব। তবে তার আগে প্রকাশকের সঙ্গে একটা মোকাবেলা করা দরকার। তাদের বোঝাতে হবে যে লাক্সই মামলা পেলেই তারা উপন্যাস পাবে, নচেত নয়। তাতে যদি একটা বছর ফেলুদা বাদ যায়, সেটা তাদের মেনে নিতে হবে। তারা ঘোর ব্যবসাদার। আমার মান ইজ্জত নিয়ে তারা চিন্তিত নয়, সে চিন্তা আমাদেরই করতে হবে। পাঠকদের সঙ্গেও তো একটা মোকাবেলা প্রয়োজন, তাই নয় কি? এই যে সব যারা রাগারাগি চিঠি দিল, এরা বোকা নয় লালমোহন বাবু, এদের চাহিদা অত্যন্ত সঙ্গত। সেটা মেটাতে পারলে এরা আবার আমাকে তুলে ধরবে। শুধু আপনাকে, আমাকে নয়, 100 বার। আপনি আমি তো পরস্পরের পরিপূরক, সোনায় সোহাগা। অ্যারালাইট দিয়ে আমার সঙ্গে সেটও রয়েছেন আপনি সেই সোনার কেল্লার সময় থেকেই। আমাকে ছাড়া আপনার অস্তিত্বই নেই। লালমোহন বাবু আমার দিকে ফিরে গম্ভীর গলায় বললেন, বি ভেরি কেয়ারফুল তোপসে। এটা বলার কোনো দরকারই ছিল না, কারণ ফেলুদা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে যে এবার থেকে কেয়ারফুল হবার অর্ধেক দায়িত্ব ওর। কথার ফাঁকে ফেলুদা একটা চারমিনার ধরিয়েছিল। এবার সেটা আটপোড়া অবস্থায় টেটে ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে এসে পিঠে একটা চাপড় মেরে বলল, সোজা নিয়ম, বুঝলি তোপসে? এবার থেকে আমার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত তুই হাত পা গুটিয়ে বসে থাকবি, ঠিক হ্যাঁ? আমি হেসে মাথা নাড়িয়ে বুঝে দিলাম, ঠিক হ্যাঁ। এই যে এতক্ষণ পায়তারা করলাম, তা থেকে বোঝাই যাবে যে ফেলুদা আমায় গ্রিন সিগন্যাল দিয়েছে। শুধু ফেলুদা কেন, নয়নের মামলা নিয়ে লিখছি শুনে জটায়ু একটা কান ফাটানো হাততালি দিয়ে বললেন, গ্রেট গ্রেট। মানে আমার ভূমিকা ইনফ্যাক্ট থাকবে তো? সবকিছু মনে আছে তো? আমি বললাম, কোনো চিন্তা নেই, সব নোট করা আছে। আসল মামলায় পৌঁছাতে অবশ্যই আরো কিছুটা সময় লাগে। কোথায় শুরু করবো জিজ্ঞেস করতে ফেলুদা বলল, তরফদারের শো, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। আমি ওর কথা মতোই স্টার্ট করছি। তরফদার হলেন ম্যাজিশিয়ান। পুরো নাম সুনীল তরফদার, শোয়ের নাম চমকদার তরফদার। আজকাল ব্যাঙের ছাতার মতো ম্যাজিশিয়ান গজাচ্ছে এই পশ্চিম বাংলায়। এর মধ্যে কিছু আছে যারা সত্যিই ম্যাজিক নিয়ে সাধনা করে। প্রতিদ্বন্দ্বিতার চাপে অনেককেই পিছিয়ে আসতে হয়। যারা টিকে থাকে তাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে। ইয়ং বয়সে ফেলুদার ম্যাজিকের নেশা ছিল, সেটা আমি একটা গল্পে জানিয়েও ছিলাম। ফলে এসব উঠতি ম্যাজিশিয়ানদের অনেকেই ওর কাছে আসে শোয়ে নেমন্তন্ন করার জন্য। আমরা কয়েকবার গিয়েছি,
আর গিয়ে হতাশ হয়নি। সুনীল তরফদারও এই উক্তিদের মধ্যে একজন। বছর খানেক হলো শো করছেন, এখনো তেমন করে নাম করেনি, যদিও দু একটা কাগজে বেশ প্রশংসা বেরিয়েছে। গত ডিসেম্বরের গোড়ার দিকে একদিন সকালে উনি আমাদের বাড়িতে এসে ফেলুদাকে টপ করে একটা প্রণাম করলেন। কেউ ওর পায়ে হাত দিলে ফেলুদা ভীষণ বিব্রত হয়ে পড়ে। তরফদারের প্রণামে ও হা হা করে উঠল। ভদ্রলোকের বয়স 30-32 বেশি নয়, লম্বা একহারা চেহারা, ঠোঁটের উপরে একটা সরু সাবধানে ছাটা গোঁফ। প্রণাম সেরে নিজের পরিচয় দিয়ে বললেন, স্যার, আমি আপনার একজন গ্রেট ফ্যান। আমি জানি এককালে আপনার নিজেরই ম্যাজিকের শখ ছিল। আমার শো হচ্ছে মহাজাতি সদনে, আপনাদের জন্য 3টে ফার্স্ট রো এর টিকিট দিয়ে যাচ্ছি। আগামী রবিবার 6:30টায় যদি আপনারা আসেন তাহলে আমি সত্যিই খুশি হব। ফেলুদা তৎক্ষণাৎ হ্যাঁ না কিছুই বলছে না দেখে ভদ্রলোক ঝুঁকে পড়ে ফেলুদার কাঁধে হাত রেখে বললেন, আমি আপনাদের রোববার ডাকছি কারণ এই যে সেদিন আমার প্রোগ্রামে একটা নতুন আইটেম অ্যাড করছি। আমি জোর দিয়ে বলতে পারি এই জিনিস আর কেউ কখনো স্টেজে দেখায়নি। ফেলুদা যাবো বলে কথা দিয়েছিল। রবিবার বিকেল 5:30টায় লালমোহন বাবু তার সবুজ অ্যাম্বাসাডার নিয়ে আমাদের বাড়িতে চলে এলেন। চা ডালমুট খেয়ে আমরা 6টায় রওনা হয়ে শোয়ের ঠিক 5 মিনিট আগে মহাজাতি সদনে পৌঁছে গেলাম। কাগজে বেশ চোখে পড়ার মতো একটা বিজ্ঞাপন দুদিন আগেই বেরিয়েছিল। ভিড় দেখে মনে হলো সেটাই কাজ দিয়েছে। আমরা মাঝের প্যাসেজ দিয়ে এগিয়ে গিয়ে সামনের সারির পাশাপাশি 3টে চেয়ারে বসলাম। কাগজে বিজ্ঞাপনটা দেখেছিলেন? ফেলুদার দিকে ঝুঁকে পড়ে প্রশ্নটা করলেন লালমোহন বাবু। দেখেছি, বলল ফেলুদা। তাতে যে বলেছে অদ্ভুতপূর্ব নতুন আকর্ষণ জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কটি কি বস্তু মশাই? একটু ধৈর্য ধরুন, যত সময় জানতে পারবেন। তরফদার দেখলাম পাংচুয়ালি 6:30টায় শো আরম্ভ করে দিলেন। পর্দা সরতাই ফেলুদার দিকে চেয়ে দেখি তার চোখ নিজের রিস্টওয়াচের দিকে, পুরু এসব তোলা, আর ঠোঁটের কোণে মৃদু হাসি। আমি তো জানি ও পাংচুয়ালিটির উপর কত জোর দেয়। ও বলে বাঙালিদের উন্নতির পথে এটা বড় রকম বাধা সৃষ্টি করে, এই সময়ানুবর্তিতার অভাব। তরফদার যে নিয়মের ব্যতিক্রম, এটা দেখেই ফেলুদা খুশি। শো কিছুক্ষণ চলার পরেই বুঝতে পারলাম জাদুকরের ঝলমলে পোশাক ছাড়া আজকের সকল ম্যাজিশিয়ানদের তুলনায় ইনি জাঁকজমকের দিকটায় একটু কম দৃষ্টি দেন। এও লক্ষ্য করলাম যে অনেক আইটেম আছে যাতে নতুনত্ব বলে বিশেষ কিছু নেই। ইন্টারভালের পর প্রোগ্রামের দ্বিতীয় অংশে এলো প্রথম চমক। এটা স্বীকার করতেই হলো যে হিপনোটিজম বা সম্মোহনে তরফদারের সমকক্ষ বাঙালি জাদুকরদের মধ্যে আর কেউ নেই বললেই চলে। 3জন দর্শককে পরপর স্টেজে এনে চোখের দৃষ্টি আর আঙ্গুল ছড়ানো দুটি হাতের আন্দোলনের জোরে সম্মোহিত করে তাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়ে ভদ্রলোক প্রচুর হাততালি পেলেন। কিন্তু তারপরই তরফদার একটা বেচাল চালু। ফেলুদার দিকে চেয়ে দর্শকদের উদ্দেশ্য করে বললেন, আমি এবার প্রথম সারিতে বসা স্বনামধন্য গোয়েন্দা শ্রী প্রদোষচন্দ্র মিত্রকে অনুরোধ করছি মঞ্চে আসতে। ফেলুদা উঠে দাঁড়িয়ে জটায়ুর দিকে দেখিয়ে বলল, আমাকে না ডেকে এই ভদ্রলোককে ডাকুন। আমাকে ডাকলে বিপত্তির সম্ভাবনা আছে। তরফদারের বয়স বেশি না বলেই হয়তো তিনি একটু একরোখা। একটা ভয়ঙ্কর রকম কনফিডেন্ট হাসি হেসে বললেন, না স্যার, আমি চাই আপনিই আসুন। বিপত্তি কথাটা ভুল নয়। তরফদারের বারবার নানা রকম চেষ্টা সত্ত্বেও ফেলুদা যেমন সজাগ তেমনি সজাগ রয়ে গেল। এদিকে আমার অপ্রস্তুত লাগছে, হল ভর্তি লোক, তার মধ্যে ম্যাজিশিয়ানের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। শেষে তরফদার যেটা করলেন সেটা বোধহয় এই অবস্থার মান বাঁচানোর একমাত্র উপায়। তিনি সবিনয়ে হার স্বীকার করে দর্শকদের উদ্দেশ্যে বললেন, পেলু মিত্তির বস্তুটা যে কি সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি একে মঞ্চে রেখেছিলাম। এর কাছে হার স্বীকার করতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই। আমি চাই আপনারা এই আশ্চর্য মানুষটাকে যথোপযুক্ত সম্মান দেখান। হল হাততালিতে ফেটে পড়ল। ফেলুদা স্টেজ থেকে নেমে নিজের জায়গায় এসে বসতে লালমোহন বাবু তার দিকে ঝুঁকে পড়ে বললেন, আপনার মশাই ফিজিওলজিটাই আলাদা। কিন্তু একটা চূড়ান্ত চমক, যেটা আমার হৃদস্পন্দ প্রায় বন্ধ করে দিয়েছিল, কোনো বাকি ছিল, সেটাই তরফদারের নতুন এবং শেষ আইটেম।
যাকে নিয়ে এই আইটেম সেটা হলো 8-9 বছরের একটি ফুটফুটে ছেলে, যাকে সঙ্গে নিয়ে তরফদার মঞ্চে হাজির হলেন। একটা বিশেষ বাহারের চেয়ার স্টেজের মাঝখানে রাখা ছিল। ছেলেটিকে তাদের বসিয়ে তরফদার দর্শকদের দিকে ঘুরে বললেন, এই বালকের নাম জ্যোতিষ্ক। এর আশ্চর্য ক্ষমতার পরিচয় আপনারা এখনই পাবেন। আমি স্বীকার করছি, এতে আমার কোনো বাহাদুরি নেই। একে মঞ্চে উপস্থিত করতে পেরে আমি গর্বিত। এছাড়া আমার কোনো ক্রেডিট নেই। এবার তরফদার ছেলেটির দিকে ফিরে বললেন, জ্যোতিষ্ক, দর্শকদের দিকে দেখো তো। ছেলেটির দৃষ্টি সামনের দিকে ঘুরল। তরফদার বললেন, সামনের সারিতে প্যাসেজের ডান দিকে লাল সোয়েটার আর কালো প্যান্ট পরা যে ভদ্রলোকটি বসে আছেন, তার কাছে কি কোনো টাকা আছে? যার কথা বলা হচ্ছে তিনি উঠে দাঁড়ালেন। আছে, মিহি সুরেল গলায় বলল জ্যোতিষ্ক। কত টাকা বলতে পারো? পারি। কত? 20 টাকা 30 পয়সা। ভদ্রলোক ইতিমধ্যে পকেট থেকে পাঁচ বার করে তা থেকে দুটো 10 টাকার নোট বার করেছে। প্যাসেজের ওদিকে বসলেও দিব্যি বুঝতে পারছি যে ভদ্রলোকের চোখ ছানাবড়, মুখা। ওনার হাতে যে দুটো 10 টাকার নোট, তার নম্বর বলতে পারো? 11E111302 আর 14C286025। ভদ্রলোকের ভুরু আরো ইঞ্চিখানেক উপরে উঠে গেল। ও মাই গড, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। চারিদিক থেকে তুমুল হাততালি আর উচ্ছ্বাসের কোড়া। এবার তরফদার দর্শকদের দিকে ফিরে বললেন, এখন অবশ্যই আমি জ্যোতিষ্ককে প্রশ্ন করছি, কিন্তু ইচ্ছে করলে আপনাদের যে কেউ করতে পারে। শুধু একটা কথা মনে রাখতে হবে যে প্রশ্ন এমন হতে হবে যার উত্তর সংখ্যায় হয়। এইভাবে উত্তর দিলে জ্যোতিষ্কর যথেষ্ট মানসিক পরিশ্রম হয়, যদিও সেটা বাইরে থেকে বোঝা নাও যেতে পারে। তাই জ্যোতিষ্ক আর মাত্র দুটো প্রশ্নের জবাব দেবে, তারপর ছুটি। দুটোর একটা একজন তরুণ দর্শক প্রশ্ন করলো, আমি এখানে এসেছি মোটর গাড়িতে, সেই গাড়ির নম্বর তুমি বলতে পারো? জ্যোতিষ্ক নম্বর বলে দিয়ে বলল, তোমাদের কিন্তু এছাড়াও আরো একটা গাড়ি আছে, সেটার নম্বর WMF6232। তারপর তরফদার একটি ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি এবছর কোনো পরীক্ষা দিয়েছো? মাধ্যমিক, বলল ছেলেটা। তরফদার জ্যোতিষ্কর দিকে ফিরে বলল, এই ছেলেটি মাধ্যমিক পরীক্ষায় বাংলায় কত নম্বর পেয়েছে বলে দিতে পারো? জ্যোতিষ্ক বলল, 81। ওর চেয়ে বেশি কেউ পায়নি। উত্তর শুনে ছেলেটি নিজেই হাততালি দিয়ে উঠল। শোয়ের পর ফেলুদা বলল, এবার ব্যাক স্টেজে যাওয়া দরকার। তরফদারকে একটা ধন্যবাদ তো দিতেই হয়। আমরা গেলাম। তরফদার আয়নার সামনে বসে মেকআপ তুলছিলেন। আমাদের দেখে একগাল হেসে উঠে দাঁড়ালেন। কেমন লাগলো ফ্র্যাঙ্কলি বলুন স্যার? দুটো আইটেমের তারিফ করতেই হয়, বলল ফেলুদা। এক আপনার হিপনোটিজম, আর দুই জ্যোতিষ্ক। কোত্থেকে পেলেন এই আশ্চর্য ছেলেটিকে? কালীঘাটের ছেলে, ওর আসল নাম নয়ন। জ্যোতিষ্ক নামটা আমি দিয়েছি, বিজ্ঞাপনেও জ্যোতিষ্কই ব্যবহার করেছি। কথাটা আপনাদের বললুম, আপনারা কাইন্ডলি আর কাউকে বলবেন না। না না, বলল ফেলুদা, শুধু কালীঘাট বললে তো কিছুই বলা হলো না। বাপ অসীম সরকার, থাকেন নিকুঞ্জ বিহারী লেনে। ছেলেটির আশ্চর্য ক্ষমতা দেখে আমার কাছে নিয়ে আসেন, যদি আমি ওকে কাজে লাগাতে পারি। আসলে ভদ্রলোক অভাবী, তাই ভাবলেন ছেলেকে দিয়ে যদি কিছু একটা এক্সট্রা ইনকাম। সেটা যে হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ছেলেটি কি বাপের কাছেই থাকে? আগে না, আমি ওকে নিজের বাড়িতেই এনে রেখেছি। ওর পড়াশোনার জন্য টিউটর ঠিক করেছি। কাল এক ডাক্তারকে ডেকেছিলাম, উনি নয়নের ডায়েট বদলে দিয়েছেন। এসব তো রীতিমতো খরচের ব্যাপার। জানি স্যার, তবে এও জানি যে নয়ন ইজ এ গোল্ড মাইন। রক্ষণাবেক্ষণের জন্য যদি ধার দেনাও করতে হয়, সে টাকা কদিনের মধ্যে উঠে আসবে। তবে আইডিয়াল হতো যদি আপনি একটা পৃষ্ঠপোষক জোগাড় করতে পারতেন। সেটা আমিও বুঝি স্যার, দেখি আর দুটো দিন। আপনার অনেকটা সময় নিয়েছি, আর মাত্র দুটো কথা বলে আপনাকে রেহাই দেব।
এই স্বর্ণখনিটি যাতে বেহাত না হয় সেদিকে আপনার কড়া নজর রাখতে হবে। সেকেন্ড রোতে মানে কয়েকজন সাংবাদিককে দেখলাম, তাই না? ঠিক দেখেছেন স্যার, 11 জন সাংবাদিক আজকে আমার শো দেখেছে। তারা সকলেই আগামী শুক্রবার সিনেমার পাতায় আমার শো এর বিষয় লিখবে। ইতিমধ্যে কোনো চিন্তার কারণ আছে বলে মনে হয়? যাই হোক, একটা কথা বলে গেলাম যে যদি নয়ন সম্বন্ধে কোনো এনকোয়ারি বা টেলিফোন আসে যা আপনার মনে খটকা জায়গায়, তাহলে আমাকে জানাতে দ্বিধা করবেন না। মেনি থ্যাঙ্কস স্যার। এবার আমার একটা রিকোয়েস্ট আছে। কি? এবার থেকে আমায় আপনি না বলে তুমি বলবেন কাইন্ড। শুক্রবার কাগজে নয়ন সম্বন্ধে বেরোনোর কথা। আজ মঙ্গলবার। বেশ অবাক হলাম দেখে যে আজই তরফদারের কাছ থেকে টেলিফোন এলো। শুধু ফেলুদার দিকটা শুনে ব্যাপারটা আন্দাজ করতে পারলাম না। ফোন রাখার পর ফেলুদা খুলে বলল, খবরটা এর মধ্যেই ছড়িয়েছে, বুঝেছিস তোপসে? 800 লোক সেদিন ম্যাজিক দেখেছে। তার মধ্যে কতজন কত লোককে নয়ন সম্বন্ধে বলেছে কে জানে। ব্যাপারটা যা দাঁড়িয়েছে, তরফদার 4 জনের কাছ থেকে টেলিফোন পেয়েছে। হেজিপেজি নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়ন সম্বন্ধে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট চায়। তরফদার কাজ সকাল 9টা থেকে অ্যাপয়েন্টমেন্ট রেখেছে। প্রত্যেককে 15 মিনিট সময় দেবে। এও বলে দিয়েছে যে তার সঙ্গে আরো 3 জন লোক থাকবে, অর্থাৎ মিস্টার ফেলু, মিস্টার টোপসে আর মিস্টার লালু। এই খবরটা তুই এক্ষুনি ফোন করে জটায়ুকে জানিয়ে দে। কিন্তু এই 4 জন কারা সেটা তরফদার বললেন না। একজন মার্কিন, একজন পশ্চিমা ব্যবসাদার, একজন অ্যাংলো ইন্ডিয়ান, একজন বাঙালি। আমেরিকানটি নাকি ইম্প্রেসারিও, অর্থাৎ নানা রকম শিল্পীদের স্টেজে উপস্থিত করেন এবং তা থেকে 2 পয়সা কামান। অন্য 3 জন কি তা গেলে জানা যাবে। আসল কথাটা যা বুঝলাম, তরফদার বুঝেছে যে একা সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে, তাই আমাদের ডাকা। লালমোহন বাবুকে ফোন করতে ভদ্রলোক আর থাকতে না পেরে চলেই এলেন। শ্রীনাথ বলে একটা হাত দিয়ে তার প্রিয় কাউসটাতে বসলেন। একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি যে মশাই, কি ব্যাপার? কোন পর্যন্ত গন্ধ পাবার কোনো কারণ নেই লালমোহন বাবু, এটা নিছক আপনার কল্পনা। আমি মশাই কাল থেকে ওই খোকার কথা ভাবছি। কি অদ্ভুত ক্ষমতা বলুন তো। কিছুই বলা যায় না, বলল ফেলুদা। একদিন হয়তো দেখবেন হঠাৎ ম্যাজিকের ক্ষমতাটা লোপ পেয়ে গেছে, তখন আর 5টা ছেলের সঙ্গে নয়নের কোনো তফাৎ থাকবে না। কাল তাহলে আমরা তরফদারের ওখানে মিট করছি। ইয়েস। এবং একটা কথা আপনাকে বলে রাখি, আমি কিন্তু কাল গোয়েন্দা হিসেবে যাচ্ছি না। আমি হব নির্বাক দর্শক। যা কথা বলার তা আপনি বলবেন। এটা আপনি রিয়েলি মিন করছেন? সম্পূর্ণ। ঠিক জয় মাতারা বলে লেগে পড়ব। একডালিয়া রোডে তরফদারে বাড়ি, মাঝারি দোতলা বাড়ি। অত্যন্ত 50 বছরের পুরনো তো বটে। গেটে সশস্ত্র দারোয়ান। বুঝলাম ফেলুদার সতর্ক বাণীতে ফল হয়েছে। ফেলুদার নাম শুনে দারোয়ান গেট খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। ঢুকতেই দেয়নি এক ফালি বাগান, তাতে কেয়ারির কোনো বালাই নেই। সদর দরজার দিক দিয়ে এগিয়ে যাওয়ার সময় ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে বলল, দেখবি উইদিন 2 ইয়ার্স তরফদারের বাড়ি ছেড়ে চলে যাবে। কোথায় যাবে? অট্টালিকা। সদর দরজায় দারোয়ানও আমাদের সেলাম ঠুকে ভেতরে যেতে দিল। আমরা যেখানে পৌঁছালাম সেটা ল্যান্ডিং। পায়ে সিঁড়ি দোতলায় উঠে গেছে। এদিক ওদিক দেখছি। এমন সময় বেশ ভদ্র পোশাক পরা একজন চাকর, পেয়ারা বললেই বোধহয় ঠিক হবে, আমাদের দিকে এসে বললেন, আসুন আপনারা। আমরা চাকরের পেছন পেছন গিয়ে বৈঠকখানায় হাজির হলাম। বসুন, বাবু আসছেন। এই ঘরের সাইজও মাঝারি, তবে আসবাবপত্রের বেশ রুচির পরিচয় আছে। 2টো সোফা ভাগাভাগি করে আমরা 3 জনে বসলাম। গুড মর্নিং। ম্যাজিশিয়ান এসে হাজির, তবে একা নন। তার পাশে এক বিরাট এলসিসি অ্যান্টন ডায়মন্ড। আমি জানি ফেলুদা কুকুরের ভক্ত, আর যত বড় যত ভীতিজনক হাউন্ডি হোক না কেন, পোষা জানলে তার পিঠে হাত বোলানোর লোভ সামলাতে পারে না। এখানেও তাই করল। এর নাম বাদশাহ, বললেন তরফদার। বয়স 12।
খুব ভালো ওয়াচডগ, এক্সেলেন্ট। আবার সোফায় বসে বলল ফেলুদা, আমরা কিন্তু তোমার কথা মতো 15 মিনিট আগে এসেছি। আপনি যে পাংচুয়াল হবেন সেটা আমি জানতাম। তৃতীয় সোফায় বসে বললেন তরকা। তোমার এই বাড়ি কি ভাড়া বাড়ি? জিজ্ঞেস করলো ফেলুদা। আজ্ঞে না, এই বাড়ি আমার বাবার তৈরি। উনি নামকরা অ্যাটর্নি ছিলেন। আরেকটা বাড়ি আছে ওল্ড বালিগঞ্জ রোডে, সেটাই আমার দাদা থাকে। দুই ভাইকে দুটো বাড়ি উইল করে যান। বাবা মারা যান 84-এ। মেয়ে বাড়িতেই মানুষ হয়েছি। আপনি সংসার করেননি? জিজ্ঞেস করলেন জটাই। আজ্ঞে না, মৃদু হেসে বললেন তরফদার। আগে শোটাকে দাঁড় করায়। চা এসে গেছে, সঙ্গে সিঙ্গারা। ফেলুদা একটা সিঙ্গারা তুলে নিয়ে বলল, আজ কিন্তু আমি শ্রোতা, কিছু বলার থাকলে ইনি বলবেন। ফেলুদা জটার দিকে নির্দেশ করলেন। ইনি কে জানো তো? তা জানি বই কি, চোখ কপালে তুলে বলল তরফদার। বাংলার নাম্বার 1 রহস্য রোমাঞ্চ উপন্যাসিক। লালমোহনবাবু কোনোদিনই চেষ্টা করে এই বিনয়ী ভাব প্রকাশ করতে পারেননি। এখন একটা সেলুটে বুঝিয়ে দিলেন তিনি চেষ্টাই করছেন না। ফেলুদার হাতের কাপ টেবিলে রেখে একটা চারমিনা ধরিয়ে বলল, তোমাকে একটা কথা অকপটে বলছি সুনীল। তোমার হিপনোটিজম আর তোমার নয়ন দুটোই আশ্চর্য আইটেম, তাতে সন্দেহ নেই। কিন্তু আজকের দর্শক জাঁকজমকটাও চায়। জানি, আমার মনে হয় সে অভাব এবার পূরণ হবে। একদিন যে হয়নি তার একমাত্র কারণ পুঁজির অভাব। সে অভাব মিলল কি করে? ভুরু তুলে প্রশ্ন করল ফেলুদা। সুখবরটা দেবার মৌকা খুঁজছিলাম। আমি একজন ভালো পৃষ্ঠপোষক পেয়েছি স্যার। এই সেদিনই বলছিলাম। আর এর মধ্যেই? হ্যাঁ স্যার, আপাতত আর কোনো ভাবনা নেই। কিন্তু কে সেই ব্যক্তি কি জানতে পারি? কিছু মনে করবেন না স্যার, তিনি তার নামটা উজ্জ্বল রাখতে বলেছিলেন। কিন্তু ব্যাপারটা ঘটলো কি করে সেটা বলাও কি বারণ? মোটেই না। এই ভদ্রলোকের এক নিকটাত্মীয় গত রবিবার আমার শো দেখে সেই রাত্রে ভদ্রলোককে নয়নের কথা বলেন। রাত 10টায় ভদ্রলোকের কাছ থেকে আমি ফোন পাই। তিনি বলেন যে অবিলম্বে আমার সঙ্গে একবার দেখা করতে চান। আমি পরদিনই সকাল 10টায় সময় দিই। উনি কাটায় কাটায় 10টার সময় এসে হাজির। তারপর বৈঠকখানায় এসে বসে আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন জ্যোতিষ্ককে কিভাবে দেখা যায়। নয়ন আমার কাছেই থাকে জেনে ভদ্রলোক তৎক্ষণাৎ নয়নকে ডেকে পাঠাতে বললেন। নয়ন এলে তারপর ভদ্রলোক তাকে দু একটা এমন প্রশ্ন করলেন যার উত্তর সংখ্যায় হয়। নয়ন অবশ্যই ঠিকঠাক জবাব দেয়। ভদ্রলোক হতভম্ব হয়ে কিছুক্ষণ নয়নের দিকে চেয়ে থেকে নিজেকে সামলে নিয়ে আমার দিকে ঝুঁকে পড়ে প্রস্তাবটা দেন। কি প্রস্তাব? প্রস্তাবটা আমাকে হাতে চাপ পাইয়ে দিল। উনি বললেন, আমার শোয়ের সব খরচ উনি বহন করবেন। একটা কোম্পানি স্থাপন করবেন যার নাম হবে মিরাকেল আনলিমিটেড। এই কোম্পানির মালিককে তা কেউ জানবে না। এই কোম্পানির হয়েই আমি শো করব। তা থেকে খ্যাতি যা হবে তা আমার, খরচ হয়ে লাভ যা থাকবে তা ওর। আমাকে উনি মাসোহারা দেবেন যাতে আমার আর নয়নের স্বাচ্ছন্দ্যে চলে যায়। আমি অবশ্যই এই প্রস্তাবে রাজি হই, কারণ আমার মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যাচ্ছে এদের। কিন্তু এমন সুযোগ উনি হঠাৎ কেন দেবেন সে কথা জিজ্ঞেস করনি? স্বভাবতই করেছি, এবং উনি তাতে এক অদ্ভুত কাহিনী শোনালেন। ওনার শখ ছিল পেশাদারি জাদুকর হবেন। স্কুল থেকে শুরু করে 22 বছর বয়স পর্যন্ত উনি সমানে ম্যাজিক অভ্যাস করেছেন। ম্যাজিকের বই আর সরঞ্জাম সংগ্রহ করেছেন। বাদ সাধলেন ওর বাবা। তিনি ছেলের এই নেশা সম্বন্ধে কিছুই জানতেন না। একদিন ঘটনাচক্রে জানতে পেরে রেগে আগুন হয়ে ছেলের ম্যাজিকের সব সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিয়ে জোর করে তাকে ব্যবসায় নামান। অসম্ভব কড়া মেজাজের লোক ছিলেন বাবা, তাই ছেলে তার শাসন মেনে নেয়। শুধু তাই নয়, অল্প দিনের মধ্যেই তিনি ভালো রোজগার করতে শুরু করেন। তা সত্ত্বেও তিনি ম্যাজিকের মোহ কাটিয়ে উঠতে পারেন না। ভদ্রলোক বললেন, আমি রোজগার করছি অনেক, কিন্তু তাতে আমার আত্মার তৃপ্তি হয়নি। এই ছেলেকে দেখে বুঝতে পারছি এ আমার জীবনে সার্থকতা এনে দেবে। তোমার সঙ্গে লেখাপড়া হয়ে গেছে? আজ্ঞে হ্যাঁ, আমি এখন অত্যন্ত হালকা বোধ করছি। নয়নের মাস্টার, ডাক্তার, জামা কাপড় সবকিছু খরচ উনি দিচ্ছেন। একটা প্রশ্ন অবশ্যই উনি আমাকে করেন,
সেটা হলো কলকাতার বাইরেও ভারতবর্ষের অন্য বড় শহরে শো করার অ্যাম্বিশন আমার আছে কিনা। আমি জানাই যে সেদিন সকালেই আমি ম্যাড্রাস থেকে একটা টেলিফোন পেয়েছি মিস্টার রেড্ডি নামে এক থিয়েটারের মালিকের কাছ থেকে। রবিবার রাত্রে আমার শো দেখে ভদ্রলোকের একজন কলকাতাবাসী সাউথ ইন্ডিয়ান বন্ধু রেড্ডিকে নয়নের কথা টেলিফোনে জানান। তাই পরদিন সকালেই রেড্ডি আমাকে ফোন করে। খবরটা শুনে পৃষ্ঠপোষক জানতে চাইলেন আমি রেড্ডিকে কি বলেছি। আমি বললাম আমি ভাববার জন্য সময় চেয়েছি। তাতে পৃষ্ঠপোষক বলেন তুমি এক্ষুনি রেড্ডির আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছো বলে টেলিগ্রাম করো। দক্ষিণ ভারত সফরে যাবে তুমি, শুধু মাদ্রাজ নয় আরো অনেক শহরে শো করবে তুমি, সব খরচ আমার। তোমাকে খরচের হিসাব দিতে হবে না? জিজ্ঞেস করলো ফেলুদা। তা তো বটে, বললেন তরফদার। সে কাজের ভার নেবে আমার ম্যানেজার ও বন্ধু শঙ্কর। ও খুব এফিসিয়েন্ট লোক। 15 মিনিট যে চলে গেছে সেটা টের পেলাম যখন চাকর এসে বলল যে একটি সাহেব আর তার সঙ্গে এক বাঙালি বাবু এসেছেন, এখানে নিয়ে এসো, বললেন তরফদার। জটায়ু দেখলাম একটা দীর্ঘশ্বাস ফেলে নড়ে চড়ে বসলেন, কারণ এখন থেকে ফেলুদা নির্বাক। সাহেবের মাথায় ধবধবে সাদা চুল হলেও বয়স যে বেশি না সেটা চামড়ার টান ভাব দেখেই বোঝা যায়। তরফদার উঠে দাঁড়িয়েছিলেন, আগন্তুকদের বসতে বলে নিজেও বসলেন। ফেলুদা জায়গা করে দেবার জন্য আমাদের সোফাতেই লালমোহন বাবুর পাশে এসে বসলো। আমার নাম স্যাম কোলারম্যান, বললেন সাহেব, আর উনি আমার ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ মিস্টার বসাক। লালমোহন বাবু কাজে লেগে গেলেন। ইউ আর অ্যান ইম্প্রেসারিও? ইয়েস। আজকাল ভারতীয় কালচার নিয়ে আমাদের দেশে খুব মাতামাতি চলছে। মহাভারত নাটক হয়েছে, মুভিও হয়েছে, জানেন বোধ হয়। তাতে ভারতীয় ঐতিহ্যের একটা নতুন দিক খুলে গেছে। সো ইউ আর ইন্টারেস্টেড ইন ইন্ডিয়ান কালচার? আই এম ইন্টারেস্টেড ইন দ্যাট কিড। ইউ মিন সান অফ এ গেটে? আমি এটাই ভয় পেয়েছিলাম। আমেরিকানরা যে মানুষের বাচ্চাকেও কিড বলে সেটা লালমোহন বাবু জানেন না। এবার মিস্টার বসাক মুখ খুললেন। তিনি জ্যোতিষ্কের কথা বললেন, মিস্টার তরফদারের শোতে যে ছেলেটি অ্যাপিয়ার করে। উনি ছেলেটির সম্বন্ধে কি জানতে চান সেটা বলবেন কি? বললেন তরফদার। মিস্টার বসাক প্রশ্নটা অনুবাদ করে দেওয়াতে কোলারম্যান বললেন, আমি চাই এই আশ্চর্য ছেলেটিকে আমাদের দেশের দর্শকদের সামনে হাজির করতে। এর যা ক্ষমতা তা ভারতবর্ষ ছাড়া কোনো দেশে সম্ভবত হতো না। অবশ্যই কিছু স্থির করার আগে আমি একবার ছেলেটিকে দেখতে চাই এবং তার ক্ষমতারও একটু নমুনা পেতে চাই। বসাক বললেন, মিস্টার কোলারম্যান পৃথিবীর 3জন সবচেয়ে বিখ্যাত ইম্প্রেসেরিওর একজন। 21 বছর ধরেই কাজ করছেন। ছেলেটিকে পাবার জন্য উনি অনেক মূল্য দিতে প্রস্তুত। তাছাড়া টিকিট বিক্রি থেকেও যা আসবে তার একটা অংশ ছেলেটি পাবে, সে চুক্তিতে লেখা থাকবে। তরফদার বললেন, মিস্টার কোলারম্যান, দ্য ওয়ান্ডার কিড ইজ পার্ট অফ মাই ম্যাজিক শো। তার আমাকে ছেড়ে কোথায় যাবার প্রশ্নই আসতে পারে না। সামনে আমার দক্ষিণ ভারত ট্যুর আছে, মাদ্রাজ দিয়ে শুরু। সেখানে এই ছেলের খবর পৌঁছে গেছে এবং তারা উদ্গ্রীব হয়ে আছে এর অদ্ভুত ক্ষমতা দেখবার জন্য। ভেরি সরি মিস্টার কোলারম্যান, আমি আপনার অনুরোধ রাখতে পারলাম না। কোলারম্যানের মুখ লাল হয়ে গেছে, তাও তিনি ধরা গলায় অনুরোধ করলেন, ছেলেটিকে একবার দেখা যায়, আর সেই সঙ্গে যদি তার ক্ষমতা। তাতেও অসুবিধে নেই, বললেন তরফদার। তারপর চাকরকে দিয়ে নয়নকে ডেকে পাঠালেন। নয়ন এসে তরফদারের সোফায় হাতলে কনুই রেখে দাঁড়ালো। দিনের বেলায় তাকে এত কাছ থেকে দেখে অদ্ভুত লাগছিল। এমন একটা ক্ষমতা যে ওর মধ্যে আছে এটা দেখে বোঝবার কোনো উপায় নেই, যদিও চাউনিতে বুদ্ধির ছাপ স্পষ্ট। কোলারম্যান অবাক হয়ে কিছুক্ষণ নয়নের দিকে চেয়ে রইল। তারপর মৃদু স্বরে নয়নের দিকে দেখে চোখ সরিয়ে বললেন, ও কি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বলে দিতে পারে? তরফদার বাংলায় নয়নকে প্রশ্নটা করতে এসে বলল, কোন ব্যাংক? ওর তো 3টে ব্যাংকে টাকা আছে। কোলারম্যানের মুখ থেকে লাল ভাবটা চলে গিয়ে একটা ফ্যাকাশে ভাব দেখা দিল। সে ঢোক গিলে আগের মতোই ধরা গলায় মার্কিনি নাকি উচ্চারণে বলল, সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক।
নয়ন গড়গড় করে বলে দিল, 1 2 1 2 8 ড্যাশ 7 4। জিসাস ক্রাইস্ট! কোলারম্যানের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। আই এম অফারিং ইউ $20,000 রাইট নাও। তরফদারের দিকে ফিরে বললেন কোলারম্যান, তোমার ম্যাজিক শো থেকেও কোনোদিন এত রোজগার করতে পারবে? এই তো সবে শুরু মিস্টার কোলারম্যান, বললেন তরফদার। এখনো ভারতবর্ষের কত শহর পড়ে আছে, তারপর সারা পৃথিবীর বড় বড় শহর। ম্যাজিক দেখতে ছেলে বুড়ো সকলেই ভালোবাসে। আর এই ছেলেটি যে ম্যাজিক দেখায় তার নমুনা তো দেখলেন আপনি। এর কোনো তুলনা আছে কি? 20,000 কেন, তারও ঢের বেশি এ ছেলে আমার শো থেকে আনবে না, সেটা কেউ জোর দিয়ে বলতে পারে? ওর বাবা আছেন? জিজ্ঞেস করলেন কোলারম্যান। ধরে নিন এখন আমি ওর বাবা। এর মধ্যে লালমোহন বাবু হঠাৎ বলে উঠলেন, স্যার, ইন আওয়ার ফিলোসফি ত্যাগ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ভোগ। কথাটা বসা কোলারম্যানকে অনুবাদ করে বুঝিয়ে দিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, মিস্টার তরফদার, আপনি কিন্তু একটা সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করছেন না। এমন সুযোগ আপনি আর পাবেন না, ভেবে দেখুন। বুঝতে পারলাম ভদ্রলোক যদি নয়নকে কোলারম্যানের হাতে তুলে দিতে পারেন, তাহলে তার নিজেরও নিখাত মোটা রকম প্রাপ্তি আছে। আমার ভাবা হয়ে গেছে, সহজভাবে বললেন তরফদার। অগত্যা কোলারম্যানও উঠে দাঁড়ালেন। বসাক এবার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে তরফদারকে দিয়ে বললেন, এতে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই আছে। যদি মাইন্ড চেঞ্জ করেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। দুই ভদ্রলোককে দরজা অব্দি পৌঁছে দিলেন তরফদার। বসাক ঘুঘু লোক। তরফদার ফেরার পরে বলল ফেলুদা, নইলে মার্কিন এম্বাসিডর এজেন্ট হতে পারে না। পয়সার দিক দিয়েও সলিড, হয়তো কোলারম্যানের দৌলতে। দামি ফরাসি আফটার সেভ লোশন মেখে এসেছে, যদিও থুতনির নিচে এক চিলতে শেভিং ক্রিম এখনো লেগে আছে। বোঝাই যাচ্ছে ঘুম ভাঙে দেরিতে, তাই 9টায় অ্যাপয়েন্টমেন্ট রাখতে তাড়াহুড়ো করতে হয়েছে। একজনকে তো বিদায় করা গেল, বললেন তরফদার। এবার দ্বিতীয় ব্যক্তির জন্য অপেক্ষা। পাংচুয়াল হলে তো আর 2-3 মিনিটের মধ্যেই আসা উচিত। 2 মিনিট অপেক্ষা করতে হলো না। নয়নকে ফেরত পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই চাকরকে যেতে হলো সদর দরজায়। সে ফিরে এলো সঙ্গে একটা কালো স্যুট পরা ভদ্রলোককে নিয়ে। তরফদার উঠে দাঁড়িয়ে বললেন, গুড মর্নিং। আপনার নামটা টেলিফোনে ঠিক ধরতে পারিনি। আপনি যদি তেওয়ারি। সোফায় বসে বললেন ভদ্রলোক, দেব কিরণ তেওয়ারি। TH সিন্ডিকেটের নাম শুনেছেন? তরফদার জটায়ু দুজনেই চুপ দেখে ফেলুদাকেই মুখ খুলতে হলো। আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের কারবার কি? পোলক স্ট্রিটের অফিস? ইয়েস স্যার। ভদ্রলোক ফেলুদার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছিলেন বলে তরফদার আমাদের বিষয়টা ওকে বলে দিলেন। এরা আমার 3 জন বিশিষ্ট বন্ধু। আশা করি এদের সামনে কথা বলতে আপনার কোনো আপত্তি হবে না। নো নো, তবে কথা মানে শুধু একটা প্রশ্ন। ওই ছেলেটিকে যদি একবার আমার সামনে উপস্থিত করেন, তাহলে আমি তাকে কেবলমাত্র একটি প্রশ্ন করব। জবাব পেলে আমার অশেষ উপকার হবে, আর আমার কাজও শেষ হবে। নয়নকে আবার আনতে হলো। তরফদার নয়নের পিঠে হাত রেখে তেওয়ারির দিকে দেখিয়ে বললেন, উনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবে, দেখো তো তার উত্তর দিতে পারো কিনা। তারপর তেওয়ারির দিকে ফিরে বললেন, আপনার প্রশ্নের উত্তর সংখ্যায় হবে তো? অন্য কোনো প্রশ্নের উত্তর কিন্তু এ দিতে পারবে না। আই নো, আমি জেনে শুনেই এসেছি। তারপর লালমোহন বাবুর ভাষায় নয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভদ্রলোক বললেন, আমার সিন্দুকের কম্বিনেশনটা কি সেটা বলতে পারো? নয়ন ফ্যালফ্যাল করে ভদ্রলোকের দিকে চেয়ে আছে দেখে ফেলুদা বলল, শোনো জ্যোতিষ্ক, কম্বিনেশন জিনিসটা কি সেটা বোধহয় তুমি জানো না। আমি বুঝিয়ে দিচ্ছি। একরকম সিন্দুক হয় যাতে তালা চাবি থাকে না, তার বদলে ডালার একপাশে একটা চাকতি থাকে যেটাকে ঘোরানো যায়। এই চাকতির গায়ে একটা তীর আঁকা থাকে, আর সেই চাকতিটার ধারে সিন্দুকের গায়ে 1 থেকে 0 অব্দি নম্বর লেখা থাকে। কম্বিনেশন হলো সিন্দুক খোলার একটা বিশেষ নম্বর। চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরপর সেই নম্বরের পাশে তীরটাকে আনলে
শেষ নম্বর পৌঁছাতেই হঠাৎ করে সিন্ধুক খুলে যায়। বুঝেছো? বুঝেছি। এখানে জটায়ু দুম করে একটা বেশ লাক্সয় প্রশ্ন করলেন তেওয়ারিকে। আপনার নিজের সিন্ধুকের কম্বিনেশন আপনি নিজেই জানেন না? 23 বছর ধরে জেনে এসেছি, আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন তেওয়ারি। স্বভাবতই মুখস্থ ছিল, হাজারবার সিন্ধুক খুলেছি তার হিসাব আছে, কিন্তু বয়স যে 50 পেরিয়েছে অমনি স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে। আর 4 দিন থেকে নাম্বারটা কিছুতেই মনে করতে পারছি না। একটা ডায়েরিতে লেখা ছিল, বহু পুরনো ডায়েরি, সেটা যে কোথায় গেছে জানি না। আমি হয়রান হয়ে এসেছে এই ছেলের খবর পেয়ে মিস্টার তরফদারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি। আপনি কি আর কাউকে কোনোদিনই নাম্বারটা বলেননি? আবার প্রশ্ন করলেন জটায়ু। ফেলুদার দিকে আর চোখে চেয়ে তার ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম সে জটায়ুকে তারিফ করছে। তেওয়ারি বললেন, আমার ধারণা আমার পার্টনারকে বলেছিলাম, বহুকাল আগে অবশ্য, কিন্তু সে অস্বীকার করছে। হয়তো এও আমার স্মৃতির ভ্রম। কম্বিনেশন তো আর 5 জনকে বলে বেড়াবার জিনিস নয়। এই সিন্ধুক হলো আমার পার্সোনাল সিন্ধুক। আমার যে টাকা ব্যাংকে নেই তা সবই ওই সিন্ধুকে আছে। তো তেওয়ারির দৃষ্টি সবার পাশে দাঁড়ানো নয়নের দিকে ঘুরল। সঙ্গে সঙ্গে নয়ন বলল, 6, 4, 3, 8, 9, 6, 1। রাইট, 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 উল্লাসে চেঁচিয়ে উঠলেন তেওয়ারি। আর সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বার করে ডট পেন দিয়ে তাদের নম্বরটা লিখে নিলেন। আপনার সিন্ধুকে কত টাকা আছে সেটা আপনি জানেন? প্রশ্ন করলেন তরফদার। এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, বললেন তেওয়ারি, তবে যতদূর মনে হয় লাখ চারেক তো হবেই। কিন্তু এ বলে দিতে পারে। নয়নের দিকে দেখিয়ে বললেন তরফদার। আপনি জানতে চান? তা কৌতূহল তো হয়ই। তেওয়ারির ঠোঁটে কোণে হাসি আর চোখে জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে নয়নের দিকে চাইলে। টাকা পয়সা কিছুই নেই, বলল নয়ন। হোয়াট? তেওয়ারি সোফা থেকে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠলেন। তারপর উত্তেজনা সামলে নিয়ে মুখে একটা বিরক্তি ভাব এনে বললেন, বোঝাই যাচ্ছে এই বালক সব ব্যাপারে রিলায়েবল নয়। এনিওয়ে, কম্বিনেশনটাই ভুল নেই। ওটা জানতে পেরে সত্যিই আমার উপকার হয়েছে। তেওয়ারি দাঁড়িয়ে উঠে পকেটে হাত ঢুকিয়ে একটা গোলাপি কাগজ মোড়া সরু লম্বা প্যাকেট বার করে নয়নের হাতে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ মাই বয়। তেওয়ারিকে দরজা অব্দি এগিয়ে দিয়ে তরফদার ফিরে আসতে ফেলুদা নয়নকে বলল, তা খুলে দেখো তো ওতে কি আছে। প্যাকেট খুলতে বেরোলো একটা ছোট্ট রিস্ট ওয়াচ। বাহ, বললেন ফেলুদা, এটা পড়ে ফেলো নয়ন ভাই, পড়ে ফেলো। নয়ন ঘড়িটা হাতে পড়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। সিন্ধুক খুলে তেওয়ারি সাহেবের প্রাণ ওষ্ঠাগত হবে, বলল ফেলুদা। সিন্ধুকে যদি সত্যি কিছু না থাকে, বললেন জটায়ু, তাহলে তেওয়ারি নিশ্চয়ই ওই পার্টনারকেই সন্দেহ করবেন। ফেলুদা যেন মন থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলে দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। তরফদারের দিকে ফিরে বলল, তোমার যে দক্ষিণ ভারত সফর হচ্ছে সেটা কিসে যাবে, ট্রেনে না প্লেনে? ট্রেনে অবশ্যই। সঙ্গে এত লটরবহ, ট্রেনে ছাড়া উপায় কি? নয়নকে সামলাবার কি ব্যবস্থা করছো? ট্রেনে তো আমি সঙ্গে থাকবো, কিছু হবে বলে মনে হয় না। ওখানে পৌঁছে আমি ছাড়াও একজন আছে যে সবসময় ও চোখে চোখে রাখবে, সে হলো আমার ম্যানেজার শঙ্কর। কথা হয়তো আরো চলতো, কিন্তু ঠিক সেই সময় চাকর একজন প্যান্ট কোট টাইপ পরা ভদ্রলোককে এনে হাজির করলেন। বুঝলাম ইনি নাম্বার 3। গুড মর্নিং, আই মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ মি, বললেন তরফদার। মাই নেম ইজ তরফদার। আই সি, মাই নেম ইজ হডসন, হেনরি হডসন। প্লিজ সিট ডাউন। তরফদারও উঠে দাঁড়িয়েছিলেন। এবার দুজনেই একসঙ্গে বসলেন। হডসনের গায়ের যা রং, তাকে সাহেব বলা মুশকিল, তাও ইংরেজি ছাড়া গতি নেই। এরা কারা প্রশ্ন করতে পারে কি? পরপর আমাদের 3 জনের দিকে চেয়ে প্রশ্ন করলো হডসন। আমার খুব কাছের লোক, আপনি এদের সামনে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন। ভদ্রলোকের মেজাজ যে তিরিক্ষি, সেটা তার পার্মানেন্টলি কুঁচকে থাকা ভ্রু থেকেই বেশ বোঝা যাচ্ছিল।
আমার এক পরিচিত বাঙালি ভদ্রলোক লাস্ট সানডে তোমার ম্যাজিক দেখেছিল। সে একটি ছেলের আশ্চর্যের ক্ষমতার কথা বলে। আমি অবশ্যই তার কথা বিশ্বাস করিনি। আমি ঈশ্বর মানি না, তাই অলৌকিক শক্তিতে আমার বিশ্বাস নেই। ইফ ইউ ব্রিং দ্যাট বয় হেয়ার, আমি ওর সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। তরফদার যেন অনিচ্ছা সত্ত্বেও চাকরকে ডেকে পাঠালেন। নারায়ণ, আরেকবার যাও তো খোকা বাবুকে ডেকে আনো। নয়ন মিনিট খানেকের মধ্যেই হাজির। সো দিস ইজ দ্য বয়। হটসন নয়নের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমাদের ওখানে ঘৌড়দৌড় হয়, তুমি জানো? তরফদার সেটা বাংলায় নয়নকে বললেন। জানি, পরিষ্কার গলায় বলল নয়ন। গত শনিবার রেস হয়েছিল, বলল হটসন। 3 নম্বর রেসে কত নম্বর ঘোড়া জিতেছিল বলতে পারো? এটাও অনুবাদ হলো নয়নের জন্য। 5। এক মুহূর্ত না ভেবে বলে দিল নয়ন। এক জবাবেই কেল্লা ফতে। সোফা থেকে উঠে প্যান্টের দু পকেটে হাত ঢুকিয়ে ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ বলে এই পাশে ওপাশে পায়চারি করতে লাগলো হটসন সাহেব। তারপর হঠাৎ থেমে তরফদারের দিকে সোজা দৃষ্টি দিয়ে বললেন, অল আই ওয়ান্ট ইজ দিস। আমি সপ্তাহে একবার করে এখানে এসে এর কাছ থেকে জেনে যাব সামনের শনিবারে কোন রেসে কত নম্বর ঘোড়া জিতবে। সোজা কথায় বলছি, রেস আমার নেশা। অনেক টাকা খুইয়েছি, তাও নেশা যায়নি। কিন্তু আর হারলে দেনার দায়ে আমাকে জেলে পুরবে। তাই এবার থেকে শিওর হয়ে বেট লাগাতে চাই। দিস বয় উইল হেল্প মি। হাউ ক্যান ইউ বি শিওর? ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন তরফদার। হি মাস্ট, হি মাস্ট, হি মাস্ট। বা হাতের তালার উপর ডান হাত দিয়ে ঠুকে পরপর 3টে থুবড়ি মেরে বললেন হটসন সাহেব। নো, হি মাস্ট নট, দৃঢ়স্বরে বললেন তরফদার। অসাধু উদ্দেশ্যে কোন রকমে ব্যবহার করা চলবে না এই বালকের ক্ষমতা। এ ব্যাপারে আমার কথার এক চুল নচ্চর হবে না। এবারে হটসনের চেহারা হয়ে গেল ভিখারির মতো। হাত দুটো জোড়ো করে ভদ্রলোক কাতর সুরে বললেন, অন্তত আগামী রেসের উইনার্স এর নামগুলো বলে দিক প্লিজ। নো হেল্প ফর গ্যাম্বলার্স, নো হেল্প ফর গ্যাম্বলার্স। আশ্চর্য শুদ্ধ ইংরেজিতে ঘন ঘন মাথা নেড়ে বললেন জটায়ু। হটসন শোভা ছেড়ে উঠে বললেন, তার মুখ বেগুনি। তোমাদের মতো এমন টেরা আর মূর্খ লোক আমি আর কখনো দেখিনি। ড্যাম ইট। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হটসন গটগটিয়ে সদর দরজার দিক দিয়ে চলে গেলেন। বিশ্রী লোক, হরিবেল ম্যান, নাক কুচকে চাপা গলায় বললেন জটায়ু। তরফদার নয়নকে ঘরে পাঠিয়ে দিলেন। বিচিত্র সব অ্যাপয়েন্টমেন্ট, বলল ফেলুদা। হটসন অবশ্যই শুধু জুয়ারই নন, তিনি নেশাও করেন। আমি কাছে বসেছিলাম, তাই গন্ধটা সহজেই পাচ্ছিলাম। ওর যে দৈন্যদশা সেটা ওর কোটের আস্তিনের কোনই দেখলেই বোঝা যায়। আজ খেয়ে খেয়ে কোটের ওখানটাই সবচেয়ে আগে জখম হয়। একে তাপ্পি লাগাতে হয়েছে, কিন্তু নতুন কাপড়ের সঙ্গে পুরনো কাপড়ের রং বা কোয়ালিটি কোনোটাই মেলেনি। তাছাড়া ভদ্রলোককে যে বাড়তে বা ট্রামে আসতে হয়েছে সেটা ওর ডান পায়ের কালো জুতোর ডগার অন্য কারুর জুতোর আংশিক ছাপ দেখেই বোঝা যায়। এই জিনিস ট্যাক্সি বা মেট্রোয় হয় না। এগুলো অবশ্য শুধু ফেলুদারই চোখে ধরা পড়েছে। বাইরে একটা গাড়ি থামার শব্দ পেয়ে আমরা আবার টান হয়ে বসলাম। নাম্বার 4, বলল ফেলুদা। মিনিট খানেক পরেই নারায়ণ এক অদ্ভুত প্রাণীকে এনে হাজির করল। পুরনো জুতোর বুরুষের মতো দাড়ি, শুয়োপোকার মতো গোঁফ, ঝুলঝাড়ার মতো চুল, পরনে ঢিলে হয়ে যাওয়া গেরুয়া চুল, আর বিশ্রীভাবে প্যাঁচ দেওয়া সবুজ টাই। ছোটখাটো মানুষ, বয়স 60-65 হবে, যদিও সেই তুলনায় চোখ দুটো অস্বাভাবিক রকম উজ্জ্বল। ঘরে ঢুকে এদিক ওদিক দেখে মিহি অথচ কর্কশ গলায় বললেন, তরফদার, তরফদার, হুইচ ওয়ার ইজ তরফদার? তরফদার উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন, আমিই সুনীল তরফদার। এন্ড দিস 3? আমাদের 3 জনের উপর দিয়ে একটা ঝাড়ু দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমার 3 অন্তরঙ্গ বন্ধু, বললেন তরফদার। নেমস, নেমস? ইনি প্রদোষ মিত্র, ইনি লালমোহন গাঙ্গুলি, আর ইনি তোপসে মিত্র। অল রাইট, এবার কাজের কথা, কাজের কথা। বলুন, আমার নাম জানেন? আপনি তো টেলিফোনে শুধুই পদবিটাই বলেছিলেন, ঠাকুর, সেটাই জানি। তারকনাথ, তারকনাথ ঠাকুর।
টিএনটি, ট্রাইনাইট্রোটুলিন। হা 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 হা। ভদ্রলোকের হাসির ধমকে চমকে উঠলাম। ট্রাইনাইট্রোটুলিন বা টিএনটি যে এক প্রকার প্রচন্ড বিস্ফোরক উপাদান সেটা আমি জানতাম। আপনার বাড়িতে কি একজন অসম্ভব বেটে বামুন থাকে? ফেলুদা প্রশ্ন করল। কিচোমো, কোরিয়ান, বললেন তারকনাথ। 82 সেন্টিমিটার, বিশ্বের খর্বতম প্রাপ্তবয়স্ক ব্যক্তি। এই খবরটা মাস কয়েক আগে কাগজে বেরিয়েছিল, এবার গিনেস বুক অফ রেকর্ডস এ স্থান পাবে। একে আপনি জোগাড় করলেন কি করে? প্রশ্ন করলেন জটায়ু। আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমার অঢেল টাকা, এক পয়সা নিজে উপার্জন করিনি, সব বাপের টাকা। উইল করেননি, তবে আমি একমাত্র সন্তান, তাই সব টাকাই আমি পাই। কিসের টাকা জানো? গন্ধদ্রব্য, পারফিউম। পুস্তলায়নের নাম শুনেছ? সে তো এখনো পাওয়া যায়, বললেন জটায়ু। হ্যাঁ, বাবারই আবিষ্কার, ব্যবসাও বাবারই। এখন এক ভাইপো দেখে। আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি সংগ্রাহক। কি সংগ্রহ করেন? নানান মহাদেশের এমন সব জিনিস যার জুড়ি নেই, একম এবং দ্বিতীয়ম। কিচমোর কথা বললাম। এছাড়া আছে দু হাতে একসঙ্গে লিখতে পারে এমন একটি সেক্রেটারি, যাতে মাওরি, নাম টোকো বাহিনী। আরো আছে একটি ব্ল্যাক প্যারট, 3 ভাষায় কথা বলতে পারে। একটি 2 মাথা বিশিষ্ট পামেরিয়ান কুকুর। লক্ষ্মণ ঝুলা একটি সাধু, উদ্দিনানন্দ মাটি থেকে 1.5 হাত উপরে শূন্য আসন সিঁড়ি হয়ে বয়ে ধ্যান করে। তারা 1 মিনিট স্যার, বলে লালমোহন বাবু বাধা দিলেন। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হলো। হাতের লাঠি মাথার উপরে তুলে চোখ রক্তবর্ণ করে তারকনাথ চেঁচিয়ে উঠলেন, ইউ ডেয়ার ইন্টারাপ্ট মি। সরি 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 স্যার, জটায়ু কুকড়ে গেছে। আমি জানতে চাইছিলাম আপনার সংগ্রহের মধ্যে যারা মানুষ, তারা কি স্বেচ্ছায় আপনার ওখানে রয়েছেন? তারা ভালো খায়, ভালো পড়ে, ভালো বেতন পায়, আরাম পায়, আদর পায়, থাকবে না কেন? ওয়াই নট? আমার কথা আর আমার সংগ্রহের কথা পৃথিবীর অনেক দেশের অনেক লোকই জানে, তোমরা না জানতে পারো। আমেরিকা থেকে একজন সাংবাদিক এসে আমার সঙ্গে কথা বলে দেশে ফিরে গিয়ে নিউ ইয়র্ক টাইমসে দ্য হাউস অফ তারক বলে এক প্রবন্ধ লেখে। এবার তরফদার মুখ খুললেন। অনেক কথাই তো জানা গেল, কেবল আপনার এখানে আসার কারণটা ছাড়া। এটা আবার বলে দিতে হবে? আমি ওই খোকাকে আমার সংগ্রহের জন্য চাই। কি নাম যেন? ইয়েস, জ্যোতিষ্ক। আই ওয়ান্ট জ্যোতিষ্ক। কেন? সে তো এখানে দিব্যি আছে, বললেন তরফদার। খাওয়া পড়ার অভাব নেই, যত্নআত্তির অভাব নেই। সে আমার ডেরা ছেড়ে আপনার ওই উদ্ভট ভিড়ের মধ্যে যাবে কেন? তারকনাথ তরফদারের দিকে প্রায় 8 মিনিট চেয়ে থেকে বললেন, কাওয়াঙ্গিকে একবার তুমি দেখলে এমন বেপরোয়া কথা বলতে পারতে না। হোয়াট ইজ কাওয়াঙ্গি? প্রশ্ন করলেন জটায়ু। নট হোয়াট, বাট হু, গম্ভীরভাবে বললেন তারকনাথ। নট বস্তু, বাট ব্যক্তি। ইউগান্ডার লোক, 3.5 ফুট হাইট, 54 ইঞ্চি ছাতি, 350 কিলো ওজন। কোন অলিম্পিক ওয়েট লিফটার ওর কাছে পাত্তা পাবে না। একবার টেরাইয়ের জঙ্গলে একটা বাঘকে ঘুম পাড়ানি ইঞ্জেকশনের গুলি মারে, কারণ বাঘটার গায়ে স্পট এবং ডোরা দুটোই ছিল, একম এবং দ্বিতীয়ম। সেই বাঘকে কাঁধে করে 3.5 মাইল বয়ে এনেছিল গাওয়াঙ্গি, যে এখন আমার একনিষ্ঠ সেবক। আপনি গিয়ে আবার দাসপ্রথা চালু করলেন নাকি? জটায়ু বেশ সাহসের সঙ্গে প্রশ্ন করলেন। নো স্যার, বুঝিয়ে উঠলেন টিএনটি। গাওয়াঙ্গিকে যখন দেখি তখন তার ভবিষ্যৎ অন্ধকার। উগান্ডার রাজধানী ক্যাম্পালা শহরে এক শিক্ষিত পরিবারের ছেলে, বাপ ডাক্তার। তার কাছেই শুনি গাওয়াঙ্গির যখন 14 বছর বয়স, তখনই সে প্রায় 7 ফুট লম্বা। বাড়ির বাইরে বেরোয় না, কারণ রাস্তার লোকে ঢিল মারে। স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু ছাত্রদের বিদ্রুপের খেলায় বাধ্য হয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়। আমি যখন তাকে দেখি তখন তার বয়স 21, ভবিষ্যৎ অন্ধকার। চুপচাপ ঘরে বসে থাকে সারাদিন। দেখে মনে হলো এভাবে সে আর বেশি দিন বাঁচবে না। সেই অবস্থা থেকে আমি তাকে উদ্ধার করে আনি। আমার কাছে এসে সে নতুন জীবন পায়। যে আমার দাস হতে যাবে কেন?
আমি তাকে নিজের সন্তানের মতো স্নেহ করি। আমাদের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক। যাই হোক তারকবাবু, বললেন তরফদার, আপনার অনুরোধ রাখতে পারলাম না। আমি জ্যোতিষ্ককে চিড়িয়াখানার অধিবাসী হিসেবে কল্পনা করতে পারি না এবং চাইও না। গাওয়াঙ্গির বিবরণ শোনার পরেও এটা বলছো? বলছি। ভদ্রলোক যেন একটু দমে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাই যখন বলছো, তখন ওই ছেলেটিকে একবার দেখতে পারি কি? সেটা সহজ ব্যাপার। আপনি সেই কলকাতার উত্তর প্রান্ত থেকে এসেছেন, আপনার জন্য এটুকু করতে পারবো না? নয়ন এসে দাঁড়াতে তারকবাবু তার দিকে ভুরু কুচকে চেয়ে জিজ্ঞেস করলেন, আমার বাড়িতে কটা ঘর আছে বলতে পারো? 66। হুম। এবার তারকনাথ উঠে দাঁড়িয়ে একটা লাঠি রূপো দিয়ে বাঁধানো মাথাটা ডান হাতের মুঠো দিয়ে শক্ত করে ধরে বললেন, রিমেম্বার তরফদার, টিএনটি অত সহজে হার মানে না। আমি আছি। ভদ্রলোক চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ কোনো কথাই বললাম না। নয়নকে তার ঘরে পাঠিয়ে দিলেন তরফদার। অবশেষে লালমোহনবাবু ফেলুদার দিকে ফিরে বললেন, চার দিয়ে তো অনেক কিছু হয় আমাশায়। চতুর্দিক, চতুর্ভুজ, চতুর্মুখ, চতুর্বেদ, এই চারটিকে কি বলবো তাই ভাবছি। চতুর্লোভী বলতে পারেন, বলল ফেলুদা। চারজনেই যে লোভী তাতে তো কোনো সন্দেহ নেই, তবে লোভী হয়ে যে কোনো লাভ হলো না, সে ব্যাপারে সুনীলকে তারিফ করতে হয়। তারিফ কেন স্যার, বললেন তরফদার, এ তো সহজ অঙ্ক। সে ছেলে আমার বাড়িতে মানুষ হচ্ছে সুষ্ঠু পরিবেশে। আমি তাকে দেখছি, সে আমাকে দেখছে। সেফ লেনদেনের ব্যাপার। এই অবস্থার পরিবর্তন হবে কেন? আমরা তিনজনে উঠে পড়লাম। একটা কথা বলি তোমাকে, তরফদারের কাঁধে হাত রেখে বলল ফেলুদা। আর অ্যাপয়েন্টমেন্ট না, পাগল, বললেন তরফদার। একদিনে যা অভিজ্ঞতা হলো, এরপরে আবার অ্যাপয়েন্টমেন্ট? তবে এটা বলে রাখি, নয়নকে বিপদের হাত থেকে যদি রক্ষা করতে আমার প্রয়োজন হয়, তাহলে আমি তৈরি আছি। ছেলেটির উপর আমার মায়া পড়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রয়োজন হলেই খবর পাবেন। বৃহস্পতিবারের সকাল। গতকালই চতুর্লভীর সঙ্গে সকালে কাটিয়েছি আমরা। বেশ বুঝতে পারছি ব্যাপারটা ক্রমে এক্সাইটিং হয়ে আসছে। তাই বোধহয় জটায়ু তার অভ্যাস মতো 9টায় না এসে 8:30টায় এসেছে। ভদ্রলোক কাউচে বসতেই ফেলুদা বলল, আজ কাগজে খবরটা দেখেছেন? কোন কাগজে? স্টেটম্যান, টেলিগ্রাফ, আনন্দবাজার? মশাই, এক কাশ্মীরি শালওয়ালা এসে সকালটা একেবারে মাটি করে দিয়ে গেল। কাগজ টাগজ কিছুই দেখা হয়নি। কি খবর মশাই? আমি আগেই কাগজে পড়েছি, তাই খবরটা জানতাম। তিওয়ারি সিন্ধুক খুলেছিলেন, বলল ফেলুদা, আর খুলে দেখেন সত্যি তার মধ্যে একটি কর্ণপদকও নেই। তাহলে তো নয়, ঠিকই বলেছিল, চোখ বড় বড় করে বললেন জটায়ু। চুরিটা কখন হয়? দুপুর 2:30 থেকে 3:30-এর মধ্যে, অন্তত তিওয়ারির তাই ধারণা। সেই সময়টা তিনি অফিসে ছিলেন না, ছিলেন তার ডেন্টিস্টের চেম্বারে। ভদ্রলোকের স্মৃতিশক্তি এখন ভালো কাজ করছে। 2 দিন আগেই নাকি উনি সিন্দুক খুলেছিলেন, তখন সবকিছুই ছিল। টাকার অঙ্কও মনে পড়েছে, 5 লাখের কিছু উপরে। তেওয়ারি অবশ্য তার পার্টনারকে সন্দেহ করছেন, বলছেন একমাত্র তার পার্টনারই নাকি কম্বিনেশনটা জানতো, এছাড়া আর কাউকে কখনো বলেনি। এই পার্টনারটি কে? নাম হিঙ্গাওয়ানি। টিএইচ সিন্ডিকেটের টি হলেন তেওয়ারি, আর এইচ হলেন হিঙ্গওয়ানি। যাকে তেওয়ারি হিচিং টিচিং এসবের কোনো ইন্টারেস্ট আমার নেই। আমি খালি ভাবছি ওই পুচকে ছেলে এমন ক্ষমতা পেল কি করে। আমিও সে কথা অনেকবার ভেবেছি। ব্যাপারটা প্রথম কি করে আবিষ্কার হয় সেটা জানার খুব আগ্রহ হচ্ছে। তোপসে, নয়নের বাড়ির রাস্তাটার নামটা তোর মনে আছে? নিকুঞ্জ বিহারী লেন, কালীঘাট। গুড। একবার যাবেন নাকি মশাই? বলা যায় না। আমার ড্রাইভার কলকাতার এমন সব রাস্তা চেনে যার নামও আমি কর্মকালে শুনিনি। সত্যি দেখা গেল হরিপদবাবু নিকুঞ্জ বিহারী লেন চেনেন। বললেন, ও রাস্তায় তো পল্টু দত্ত থাকে। আমি তখন অজিতেশ সাহার গাড়ি চালাই। একদিন তাকে নিয়ে গেলুম পল্টু দত্তের বাড়ি। দুজনেই তো ফুটবলার, তাই খুব আলাপ।
10 মিনিটের মধ্যে নিকুঞ্জি বেহারি লেনে পৌঁছে একটা পানের দোকানে জিজ্ঞেস করে জানলাম অসীম সরকার থাকেন 8 নম্বরে। 8 নম্বরের দরজায় টোকা দিতে একজন রোগা ফর্সা ভদ্রলোক দরজা খুলে আমাদের সামনে দাঁড়ালেন। বুঝলাম তিনি সবেমাত্র দাড়ি কামানো শেষ করেছেন, কারণ হাতের গামছাটা দিয়ে গাল মোছা এখনো শেষ হয়নি। আপনারা? ভদ্রলোক ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনি কি অফিসে বেরোচ্ছেন? আজ্ঞে না, এখন তো 9টা। আমি বেরোই 9:30টায়। ফেলুদা বলল, আমরা গত রবিবার তরফদারে ম্যাজিক দেখতে গেছিলাম, সেখানে আপনার ছেলে। আপনিই তো অসীম সরকার? আজ্ঞে হ্যাঁ। আশ্চর্য অলৌকিক ক্ষমতা আপনার ছেলে। তরফদারের সঙ্গে আমাদের বেশ ভালো আলাপ হয়েছে, তার কাছেই আপনার বাড়ির হদিশ পেলাম। এই দেখুন, আমরা কে তাই বলা হয়নি। ইনি রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক জটায়ু, এ আমার ভাই তপসে, আর আমি প্রদোষ মিত্র। প্রদোষ মিত্র? ভদ্রলোকের চোখ কপালে। সেই বিখ্যাত গোয়েন্দা প্রদোষ মিত্র, যার ডাক নাম ফেলু? আজ্ঞে হ্যাঁ। ফেলুদা বিনয়ের অবতার। ভেতরে আসুন, ভেতরে আসুন, কি আশ্চর্য। আমরা ভদ্রলোকের পেছন পেছন ভেতরে গিয়ে একটা সরু প্যাসেজের বাঁ দিকের দরজা দিয়ে একটা ছোট্ট ঘরে ঢুকলাম। এটাকে শোবার ঘর বসবার ঘর দুই বলা চলে। দুটো চেয়ার আর একটা তক্তপোষ ছাড়া ঘরে কোনো আসবাব নেই। তক্তপোষের এক প্রান্তে 17 ইঞ্চি দিয়ে গোটানো একটা বালিশ দেখে বোঝা যায় সেখানে কেউ শোয়। ফেলুদা আর জটায়ু চেয়ারে, অসীমবাবু আর আমি খাটে বসলাম। ফেলুদা বলল, আপনার বেশি সময় নেব না, আমাদের আসল কারণটা বলি। সেদিন তরফদারের শোতে আপনার ছেলের আশ্চর্য ক্ষমতা দেখে আমাদের কথা বন্ধ হয়ে গেছিল। শোয়ের পর তরফদারকে জিজ্ঞেস করতে উনি বললেন ছেলেটি তার কাছেই থাকে। আমি জানতে চাই যে নয়নের বাসস্থান পরিবর্তনের প্রস্তাবটা কি তরফদার করেন? আপনি করেন। আপনি মহামান্য ব্যক্তি, আপনার কাছে মিথ্যা বলবো না। ওর বাড়িতে রাখার প্রস্তাবটা তরফদার মশাই করেন, তবে তার আগে নয়নকে আমিই ওর কাছে নিয়ে যাই। সেটা কবে? ওর ক্ষমতা প্রকাশ পাওয়ার 3 দিন পরে, 2রা ডিসেম্বর। এই সিদ্ধান্তের কারণটা কি? এর একটাই কারণ মিত্তির মশাই, আমার বাড়ি দেখে বুঝতেই পারছেন আমার টানাটানির সংসার। আমার 4টি সন্তান। বড় ছেলে সে বিকম পড়ছে, তার খরচ আমাকেই যোগাতে হয়। তারপর 2টি মেয়ে, তাদেরও স্কুলের খরচ আছে। নয়নকে এখনো স্কুলে দিইনি। আমি এই কালীঘাটে পোস্ট অফিসেই সামান্য চাকরি করি। জি বলতে কিছুই নেই, যা আনি তাই নিমেষেই খরচ হয়ে যায়। ভবিষ্যতের কথা ভেবে গাটা বারবার শিউরে ওঠে। তাই নয়নের মধ্যে যখন হঠাৎ এই ক্ষমতার প্রকাশ পেল, তখন মনে হলো একে দিয়ে কি 2 পয়সা উপার্জন করানো যায় না। কথাটা শুনে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার যা অবস্থা তাতে এমন ভাবটা অস্বাভাবিক নয় মিত্তিমশাই। এটা আমি বুঝতে পারছি, বলল ফেলুদা। এর পরেই আপনি নয়নকে তরফদারের কাছে নিয়ে যান? আগে হ্যাঁ, আমার তো টেলিফোন নেই, তাই আর অ্যাপয়েন্টমেন্ট করতে পারেনি। সোজা চলে যায় ছেলেকে সঙ্গে নিয়ে। ভদ্রলোক নয়নের ক্ষমতার 2-1টা নমুনা দেখতে চেয়েছিলেন। আমি বললাম, ওকে এমন কিছু জিজ্ঞেস করুন যার উত্তর নম্বরে হয়। ভদ্রলোক নয়নকে বললেন, আমার বয়স কত বলতে পারো? নয়ন তক্ষুনি জবাব দিল, 33 বছর 3 মাস 10 দিন। এরপরে আর কোনো প্রশ্ন করেননি তরফদার। আমাকে বললেন, আমি যদি ওকে মঞ্চে ব্যবহার করি তাতে আপনার কোনো আপত্তি আছে? আমি অবশ্যই পারিশ্রমিক দেব। আমি রাজি হয়ে গেলুম। তরফদার জিজ্ঞেস করলেন, আপনি কত আশা করেন? আমি ভয়ে ভয়ে বললুম, মাসে 1000। তরফদার বললেন, ভুল হলো, আমার মাথায় কি নম্বর আছে বলো তো নয়ন। নয়ন বলল, 3000। সে ভুল বলেনি মিত্তি মশাই, তরফদার মশাই তার কথা রেখেছেন। আগাম 3000 টাকা আমি এর মধ্যেই পেয়ে গেছি। আর ভদ্রলোক যখন আমাকে বাজবার পর দেখিয়ে দিলেন, তখন নয়নকে তার বাড়িতে রাখবার প্রস্তাবেই বা কি করে না বলি বলুন। কিন্তু নয়ন কি স্বেচ্ছায় গেল? এও এক তাজ্জব ব্যাপার। এক কথায় রাজি হয়ে গেল। এখন তো দিব্যি আছে। এইবারে একটা প্রশ্ন করছি, বলল ফেলুদা, তাহলেই আমাদের কাজ শেষ। বলুন, ওর ক্ষমতার প্রথম পরিচয় আপনি কি করে পেলেন? খুব সহজ ব্যাপার। একদিন সকালে উঠে নয়ন বলল, বাবা, আমার চোখের সামনে অনেক কিছু গিজগিজ করছে, তুমি সেরকম দেখছো না? আমি বললাম, কই না তো। কি গিজগিজ করছে?
নয়ন বলল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 সব এদিকে ওদিকে ঘুরছে, ছুটছে, লাফাচ্ছে, ডিগবাজি খাচ্ছে। আমার মনে হয় আমাকে যদি নম্বর নিয়ে কিছু জিজ্ঞেস করো তাহলে ওদের ছটপটানি থামবে। আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। আর ছেলের অনুরোধ রাখতে জিজ্ঞেস করলাম, আমার একটা খুব মোটা লাল বাঁধানো বাংলা বই আছে জানো তো? নয়ন বলল, মহাভারত? আমি বললাম, হ্যাঁ। সেই বইয়ের কত পাতা আছে বলো তো? নয়নের মুখে হাসি ফুটল, বলল, ছটফটানে থেমে গেছে, সব নম্বর পালিয়ে গেছে, খালি 3টে নম্বর পরপর দাঁড়িয়ে আছে। কি নম্বর জিজ্ঞেস করতে নয়ন বলল, 9, 3, 4। আমি তার থেকে কালী সিং এর মহাভারত নামিয়ে খুলে দেখি তার পৃষ্ঠা সংখ্যা সত্যিই 934। আমাদের কাজ শেষ। আমরা ভদ্রলোককে বেশ ভালো রকম ধন্যবাদ দিয়ে বাড়ি মুখো রওনা দিলাম। সিনার দরজা খুলে দিতেই বসবার ঘরে ঢুকেই দেখি দুজন ভদ্রলোক বসে আছে। তার মধ্যে সুনীল তরফদারকে চিনি, আরেকজনকে আগে দেখিনি। ফেলুদা ব্যস্তভাবে বলল, সরি, তোমরা কি অনেকক্ষণ এসেছো? 5 মিনিট, বললেন তরফদার। এ হচ্ছে আমার ম্যানেজার ও প্রধান সহকারী শঙ্কর হুবলিকার। তরফদারের মতো বয়স, বেশ চালাক চেহারা। উঠে দাঁড়িয়ে আমাদের নমস্কার করলেন। আপনি তো মারাঠি? প্রশ্ন করলো ফেলুদা। ইয়েস স্যার, তবে আমার জন্ম, স্কুলিং সব এখানে। বসুন বসুন। আমরা সবাই বসলাম। কি ব্যাপার বলুন? তরফদারকে উদ্দেশ্য করে বলল ফেলুদা। ব্যাপার গুরুতর। মানে? কাল আমাদের বাড়িতে দৈত্যের আগমন হয়েছিল। আমার বুকটা ধরাস করে উঠল। সেই গাওয়াঙ্গের কথা বলছেন নাকি ভদ্রলোক? ব্যাপারটা খুলে বলো, বলল ফেলুদা। বলছি, বললেন ভদ্রলোক। আজ ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে হাঁটতে বেরোবো, তখন 5:30। দোতলা থেকে নেমে থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন? সিঁড়ির সামনে মেঝেতে ছড়িয়ে আছে রক্ত, আর সেই রক্ত থেকে পায়ের ছাপ সদর দরজার দিকে চলে গেছে। সে ছাপ পরে মেপে দেখেছি, লম্বায় 16 ইঞ্চি। শো। লালমোহন বাবু কথাটা শেষ করতে পারলেন না। তারপর, বলল ফেলুদা। তরফদার বলে চললেন, আমাদের দরজায় কোলাপসেবল গেট লাগানো। রাত্রিরে সে গেট তালা দিয়ে বন্ধ থাকে। সে গেট দেখি অর্ধেক খোলা, তালা ভাঙা। সেই আধ খোলা গেটের বাইরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আমাদের দারোয়ান ভাগীরথ। ভাগীরথের পাশ দিয়ে আরো রক্তাক্ত পায়ের ছাপ চলে গেছে পাঁচিলের দিকে। জলের ঝাপটা দিয়ে তো কোনো রকমে ভাগীরথের জ্ঞান ফিরিয়ে আনলাম। এ তো চোখ খুলেই দানো দানো বলে আত্মনাতে আবার ভিড়মি খেয়ে যায় আর কি। যাই হোক, তার কাছ থেকে যা জানা গেল তা হচ্ছে, এই মধ্যরাত্রিরে সদর দরজার বাইরে দাঁড়িয়ে সে খৈনি ঢলছিল। দরজার বাইরে একটা লো পাওয়ারের বাতি জ্বলে সারা রাত। এই আবছা আলোয় ভাগীরথ হঠাৎ দেখে যে একটা অতিকায় প্রাণী পাঁচিলের দিক থেকে তার দিকে এগিয়ে আসছে। প্রাণীটি যে পাঁচিল টপকে এসেছে তাদের সন্দেহ নেই, কারণ গেটে রয়েছে সশস্ত্র প্রহরী। ভাগীরথ বলে সে একবার চিড়িয়াখানা গেছিল, সেখানে গরিলা বলে একটা জানোয়ার দেখে। এই প্রাণীর চেহারা কতকটা সেরকম, কিন্তু তার চেয়েও ঢের বেশি লম্বা আর চওড়া। এর বেশি ভাগীরথ আর কিছুই বলতে পারেনি, কারণ তারপরেই সে সংজ্ঞা হারায়। বুঝেছি, বলল ফেলুদা। দানুটা তারপর ক্লক্সিবেল গেট ভেঙে ভেতরে ঢোকে, আর তখন তোমাদের বিশ্বস্ত বাদশা দানুটার পায়ে কামড়ে তাকে জখম করে, এবং তার ফলেই দানবটা তার কাজ অসমাপ্ত রেখে পলায়ন করে। কিন্তু যাওয়ার আগে সে প্রতিশোধ নিয়ে যায়। বাদশার ঘাড় মটকানো মৃতদেহ পড়েছিল সদর দরজা থেকে 30 হাত দূরে। তার মুখের দুপাশে তখনও রক্ত লাগা। আমি মনে মনে বললাম, এই ঘটনাটায় যদি খুশি হওয়ার কোনো কারণ থাকে, সেটা এই যে টিএমপির উদ্দেশ্য সিদ্ধ হয়নি। ফেলুদা চিন্তিতভাবে চুপ করে আছে দেখে তরফদার অধৈর্য হয়ে বলে, কিছু বলুন মিস্টার মিত্তির। বলার সময় পেরিয়ে গেছে সুনীল, গম্ভীর স্বরে বলল ফেলুদা। এখন করার সময়। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। কি? দক্ষিণ ভারত যাব, মাদ্রাজ দিয়ে শুরু। নন ইজ ইন গ্রেট ডেঞ্জার। তার যাতে অনিষ্ট না হয় এটা দেখার ক্ষমতা তোমাদের নেই। এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। তরফদারের মুখে হাসি ফুটল। আপনি যে আমাকে কতটা নিশ্চিত করলেন তা বলতে পারবো না।
আপনি অবশ্য আপনার প্রফেশনাল ক্যাপাসিটিতে কাজ করবেন। আপনার পারিশ্রমিক আর আপনার তিনজনের খাওয়া দাওয়া ও হোটেলের খরচ আমি দেব। আমি মানে আমার পৃষ্ঠপোষক। খরচের কথা পরে। তোমাদের যাওয়ার তারিখ তো 19 ডিসেম্বর, কিন্তু কোন ট্রেন সেটা জানি না। করমণ্ডল এক্সপ্রেস। আর হোটেল, সেও করমণ্ডল। বুঝেছি, তাজ করমণ্ডল, তাই তো? হ্যাঁ। আর আপনারা কিন্তু ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছেন। এখনই আপনাদের নাম আর বয়স একটা কাগজে লিখে নিন। ঠিক আর সব সম্পর্ক করে দেবে। ফেলুদা বলল, বুকিং এ অসুবিধা হলে আমাকে জানিও। রেলওয়েতে আমার প্রচুর জানাশোনা। ফেলুদা কিভাবে চতুর্লভীর হাত থেকে নয়নকে রক্ষা করবে? তেওয়ারি সিন্ধুকের টাকা কে নিয়েছে, তার পার্টনার না অন্য কেউ? আর কি কি চমক আছে সেটা জানতে পারবে নয়ন রহস্যের অন্তিম পর্বে। এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে মিস না হয়ে যায়। খুব তাড়াতাড়ি আবার আসছি নয়ন রহস্যের রহস্য উদ্ঘাটনে ফেলুদাকে সাথে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।